এক সময় যাদের দিনের খাবার জোগাড় করাই কঠিন ছিল, আজ তারা হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের রাজনীতিতে এমন উল্টো রূপকথার নামই হল মির্জা আব্বাস। আজ তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না একসময় এই মানুষটি কতটা অসহায় ছিলেন। বিএনপিতে যোগ দেওয়ার পরই তার ভাগ্য বদলাতে শুরু করে, আর 2001 সালের পর সেই ভাগ্য যেন হঠাৎ করেই আকাশ ছোঁয়া হয়ে যায়। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তারেক রহমান তখন ক্ষমতার মূল কেন্দ্র, আর এই দুইজনের খুব কাছের মানুষ ছিলেন মির্জা আব্বাস। এই কাছাকাছি থাকাই তাকে করে তোলে ঢাকার সবচেয়ে প্রভাবশালী গডফাদারদের একজন। 2001 থেকে 2006 এই 5 বছরে ঢাকা শহর পরিণত হয়েছিল ভয় আর সন্ত্রাসের নগরীতে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, ভূমিদস্যু, খুনি এইসব অপরাধী তখন রাষ্ট্রীয় ছায়ায় ঘুরে বেড়াত। ঢাকা শহর 4 ভাগ করে দেওয়া হয়েছিল। কে কোন এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ করবে, কে কোথায় চাঁদা তুলবে, সবকিছু ঠিক হতো ওপর থেকে। আর সেই ওপর মানেই ছিল হাওয়া ভবন। সেখানে বসে তারেক রহমান যাদের দিয়ে সব নিয়ন্ত্রণ করতেন, মির্জা আব্বাস ছিলেন তাদের অন্যতম। শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন জেতা, পরে তাদের দিয়ে পুরো শহর শাসন করা, এই ছিল সেই সময়ের বাস্তবতা। কারাগার থেকে একে একে মুক্তি পায় খুনি আর গ্যাং লিডাররা, আর তারা হয়ে ওঠে রাজনৈতিক বাহিনী। এই সময়েই মির্জা আব্বাস পান গৃহায়ন আর গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। আর তখনই শুরু হয় সরকারি জমি আর বাড়ি লুটের মহোৎসব। গুলশান, বনানী, ধানমন্ডি, ইস্কাটন, এলিফ্যান্ট রোড এইসব জায়গার সরকারি বাড়ি আর প্লট নিজেদের লোকদের হাতে তুলে দেওয়া হয়। যেসব বাড়ির দাম ছিল কোটি কোটি টাকা, সেগুলো বিক্রি করা হয় কয়েক লাখ টাকায়। যেখানে কাঠা প্রতি জমির দাম ছিল 30-40 লাখ, সেখানে বিক্রি করা হয়েছে 1-2 লাখ টাকায়। এই সব কিছু হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে, আর সেই সিন্ডিকেটের মাথায় ছিলেন মির্জা আব্বাস। রেলওয়ের জমিও ছাড় পায়নি। যে জমির ওপর তার কোনো আইনগত অধিকারই ছিল না, সেই জমিও তুলে দেওয়া হয় কাগজি প্রতিষ্ঠানের হাতে। 2 একর জমি, যার বাজার মূল্য ছিল 50 কোটি টাকার বেশি, সেটা লিজ দেওয়া হয় মাত্র 1 কোটি টাকার কিছু বেশি দামে। কোনো টেন্ডার হয়নি, কোনো নিয়ম মানা হয়নি, শুধু ক্ষমতার জোর। রেলওয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু ক্যাডার বাহিনীর সামনে তারা কিছুই করতে পারেনি। নিয়োগ বাণিজ্য চলেছে পুরো দমে। চাকরি পেতে হলে দিতে হতো লাখ লাখ টাকা। যে কর্মকর্তা বাধা দিত তাকে রাতারাতি বদলি করে দেওয়া হতো। একই পরীক্ষায় 2 সেট প্রশ্ন দিয়ে নিজেদের লোক ঢোকানো হয়েছে। মনোনয়ন আর পদ বাণিজ্যেও কোটি কোটি টাকা উঠেছে। কে এমপি হবে, কে নেতা হবে, সবকিছুর দাম ঠিক করা ছিল। এই টাকা তোলা হতো কয়েকজন শীর্ষ নেতার মাধ্যমে। মির্জা আব্বাস ছিলেন তাদের একজন। এই সবকিছু এতদিন চাপা ছিল কারণ ক্ষমতা ছিল তাদের হাতে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পর ফাইল খুলতে শুরু করে। সরকারি কর্মকর্তা, ভুক্তভোগী মানুষ সবাই মুখ খুলতে থাকে। একটার পর একটা দুর্নীতির পাহাড় সামনে আসে। হাজার কোটি টাকার জমি, বাড়ি, প্লট সব ঘুরেছে নিজের লোকদের হাতে। এটাই ছিল সেই রাজনৈতিক লুটের সাম্রাজ্য, যার বড় নাম ছিল মির্জা আব্বাস। একসময় যে মানুষটি টিকে থাকার লড়াই করত, সে আজ অঢেল সম্পদের মালিক। প্রশ্ন একটাই, এই সম্পদ কি রাজনীতির বেতন দিয়ে কেনা, নাকি রাষ্ট্রের সম্পদ লুট করেই এই পাহাড় গড়া? আজও এই প্রশ্নের উত্তর চায় সাধারণ মানুষ। আপনার কি মনে হয়, এই লুটের হিসেব কি কোনোদিন হবে? কমেন্টে আপনার মতামত লিখুন, আর সত্য জানতে ভিডিওটি শেয়ার করুন।